মাঝরাতে হঠাৎ করে হিমিকে টেনে বুকের ওপর তুলে শক্ত করে বুকে চেপে ধরে নিলয়। তারপর পাগলের মতন কপালে ঠোঁটে গালে চুমু খেয়ে বলে, তোমাকে হারানোর আগে আমি নিজে হারিয়ে যেতে চাই পৃথিবী থেকে, নয়তো তোমাকে হারিয়ে আমি বাঁচতে পারবো না। হিমের ঘুম ভেঙে যায়। নিলয়ের কপালে চুমু খেয়ে ভাঙা গলায় মৃদু হেসে হিমি বলে, নিশ্চয়ই আবার সেই দুঃস্বপ্ন দেখেছ। শোনো নিলয়, স্বপ্ন স্বপ্নই হয়। আমি তোমায় ছেড়ে কোথাও যাচ্ছি না। তোমার ছিলাম, তোমার আছি, আর তোমারই থাকবো। আসলে কয়েকদিন ধরে খুব বাজে একটা দুঃস্বপ্ন দেখছে নিলয়, হিমির মৃত্যুর। তাই প্রতিক্ষণ অজানা আতঙ্কে কাটে তার। হিমি আবারও নিলয়ের ঠোঁটে চুমু খেয়ে বলল, স্বপ্নের কথা ভেবে ঘুম নষ্ট করে লাভ নেই। চলো দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাই। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে আবারও ঘুমের দেশে পাড়ি দেয়। ঠিক তার দুদিন পরে ট্রাকের ধাক্কায় নিলয়ের গাড়ি ছিটকে গিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। সামনের গ্লাস ভেঙে বেশ বড় সাইজের একটা টুকরো হিমির মাথায় অনেকখানি ঢুকে যায়। রক্তাক্ত হাতে নিলয়ের মুখটা স্পর্শ করে কাঁপা কাঁপা কণ্ঠে অস্পষ্টভাবে হিমি বলে, নিজের দিকে খেয়াল রেখো। তারপর হিমির শরীর নিথর হয়ে যায়। মাস দুই আগে নিলয় এবং হিমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সপ্তাহ শেষে দুজনে লং ড্রাইভে বের হয় তারা। শুনশান নিরিবিলি রাতের রাস্তা, গাড়ির স্পিড একেবারে কম। একটু পরে পরে দুজনের চোখে চোখ মুচকি হাসি। এই মুহূর্ত যেন বর্ণনা করা যায় না। ভালো লাগা, ভালোবাসা, আনন্দের আবেশ। হঠাৎই মালবাহী একটি ট্রাক প্রচণ্ড গতিতে রং সাইডে এসে নিলয়ের গাড়িটা ধাক্কা দিয়ে চলে যায়। নিলয়ের গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে গিয়ে একটা গাছের সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। ভাঙা গ্লাসের একটা টুকরো হিমির মাথায় অনেকখানি ঢুকে যায়। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও রক্তাক্ত হাতে নিলয়ের মুখটা স্পর্শ করে কাঁপা কাঁপা অস্পষ্ট কণ্ঠে হিমি বলে, নিজের দিকে খেয়াল রেখো। তারপর হিমির শরীর নিথর হয়ে যায়। ভালোবাসা বুঝিয়ে এমনই হয়। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও ভালোবাসার মানুষটার কথা ভাবা, নিজের মৃত্যু জেনেও ভালোবাসার মানুষকে আগলে রাখার প্রবল চেষ্টা। ভালোবাসা যদি দৃশ্যমান হতো, তবে মৃত্যুর আগেও ভালোবাসার মানুষটির জন্য একজন মানুষ কী পরিমাণ ভালোবাসা রেখে যায় সেটা দেখা যেত। কিছু বলতে পারছে না নিলয়, চোখ ঝাপসা হয়ে আসছে। পৃথিবীটা অন্ধকারে ছেয়ে যাচ্ছে ধীরে ধীরে। নিলয় অজ্ঞান। নিলয় যখন জ্ঞান ফেরে তখন সে হাসপাতালের বেডে। হিমিকে না দেখতে পেয়ে হন্তদন্ত হয়ে উঠতে গিয়ে খেয়াল করে তার হাত এবং পা ব্যান্ডেজ করা। ডাক্তার, আমার হিমি কোথায় বলে গড়িয়ে বেড থেকে ফ্লোরে পড়ে যায় নিলয়। স্লাইনের পাইপ টেনে খুলে ফেলে হামাগুড়ি দিয়ে দরজার দিকে যেতে যেতে বলতে থাকে, আমি আমার হিমির কাছে যাব। হিমি একলা থাকতে ভীষণ ভয় পায়। কোথায় আমার হিমি? ডাক্তার এবং কয়েকজন নার্স মিলে নিলয়কে ধরাধরি করে বেডে এনে শুইয়ে দেয়। নিলয় ডাক্তারকে প্রশ্ন করে, আমার হিমি কোথায় ডক্টর? ডক্টর মাথা নিচু করে জবাব দেয়, হিমি বেঁচে নেই। হিমি বলে চিৎকার করে আবারও নিলয় বেড থেকে ফ্লোরে গড়িয়ে পড়ে। আবার ডাক্তার এবং নার্স মিলে নিলয়কে ধরে বেডে শুয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। কিছুক্ষণ ধস্তাধস্তি করে নিস্তেজ হয়ে পড়ে নিলয়। এভাবে কয়েক মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠে নিলয়। নিলয় এবং হিমির প্রথম পরিচয় হয়েছিল কিভাবে, চলুন জেনে নেওয়া যাক। বছর খানেক আগে একটা রেল স্টেশনে মধ্যরাতে পরিচয় হয়েছিল নিলয় ও হিমির। নিলয় হেঁটে যাচ্ছিল, এমন সময় পিছন থেকে হিমির কণ্ঠ ভেসে এলো, মাতৃভূমিতে সামান্য হেল্প পাবার মতন একটা মানুষও নাই, কি অদ্ভুত। ঘুরে দাঁড়িয়ে হিমিকে দেখে নিলয় চোখ ফেরাতে পারছিল না। মানুষ এত সুন্দর কি করে হতে পারে? শ্যামলা রঙের মেয়েটির চেহারার সৌন্দর্য যেন স্বর্গের অপ্সরাদেরও হার মানাবে। হিমি হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি হিমি। জন্মস্থান এই দেশ, কিন্তু বেড়ে ওঠা লন্ডনে। প্রচুর ঘোরাঘুরি করতে ভালোবাসি। অ্যাডভেঞ্চার আমার নেশা বলতে পারেন। দেশের প্রাকৃতিক সৌন্দর্য বিশ্বের সামনে তুলে ধরার ইচ্ছা, তাই সময় হলে ছুটে আসি। নিজের জন্মভূমির এ প্রান্ত থেকে ও প্রান্ত যদি ঘুরতেই না পারলাম, তবে বিশ্ব ভ্রমণের ছাড়পত্র আর পড়ালেখা না করে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে নেওয়ার বিষয়টি এক হয়ে গেল না? মানে পরিপূর্ণ জ্ঞানার্জন ছাড়াই সার্টিফিকেট। নিলয় হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, আমি নিলয়, একজন ব্যবসায়ী, নিলয় গ্রুপের মালিক।
কয়েকটা ফ্যাক্টরি আছে, ওগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়। তবুও সময় পেলে বেরিয়ে পড়ি প্রকৃতির সান্নিধ্য পেতে। তবে আমার যেটা মনে হয়, আপনি ভীষণ স্মার্ট এবং উচ্চশিক্ষিত। আপনার সাথে পরিচয় হতে পেরে দারুণ লাগলো। হিমি তার হাতের লাগেজটা নিলয়ের দিকে ঠেলে দিয়ে বলল, আপাতত লাগেজটার দায়িত্ব আপনি নিলে আমার আরও দারুণ লাগবে। হিমির চঞ্চলতা এবং চতুরতা দেখে নিলয় অবাক। মেয়েটি খুব সহজে কারোর সাথে মিশে যাওয়ার জাদুকরী ক্ষমতা আছে। হিমি লং স্লিভ শার্ট পরা, হাতা ভাঁজ করে কনুই পর্যন্ত ওঠাতে ওঠাতে বলল, এদেশে হেল্পিং হ্যান্ড এখনো চিন্তার বাইরের বিষয়। কেউ কারোর হেল্প করতেই চায় না। নিলয় বলল, এই যে আমি হেল্প করেছি। হিমি শব্দ করে হেসে উঠে বলল, তা তো ঠেলাই পড়ি, জোর করে লাগেজটা দিয়েছি তাই সাহায্য করতে বাধ্য হলেন। যেভাবেই হোক করলাম তো। থাকবেন কোথায়? এখনো ঠিক হয়নি। কোনো হোটেল বুকিং না করে এসে ভুল করেছেন। রাতের বেলা একটা মেয়ে পায়ে পায়ে বিপদ। আচ্ছা, আপনি হোটেল বুক করেছেন? হ্যাঁ, আমি ওখানেই থাকবো আপনার সাথে। একটা মেয়ের নিরাপত্তা নিশ্চিত করা আপনার দায়িত্ব একজন সচেতন নাগরিক হিসাবে। এক রুমে, তাও আবার একটি অপরিচিত মেয়ের সাথে। সমস্যা নেই, আমি ক্যারাটে জানি। আপনার মনে কুমতলব জাগলে পিটিয়ে পাটিসাপটা বানিয়ে ফেলবো। হিমির কথা শুনে নিলয় হো হো করে হেসে উঠে বলে, সমস্যা নেই, রাত যেটুকু বাকি আছে গল্প করেই কাটিয়ে দেব। এভাবেই পরিচয় হয়েছিল দুজনার। তারপর ভালো লাগা, ভালোবাসা। বছরখানেক হিমি নিলয় গ্রুপের সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে কাজ করে। তারপর আবার লন্ডনে চলে যায় এবং বছরখানেক পরে আবার ফিরে আসে। তারপর বিয়ে। এই বিয়েতে সম্মতি ছিল না হিমির পরিবারের। লন্ডনে হিমির বাবা বিভিন্ন ব্যবসার কাছে নিলয় গ্রুপ তুচ্ছ। নিলয়ের যা সম্পদ তা হিমির বাবার অর্থ সম্পদের কাছে কিছুই না। ভালোবাসার দেওয়াল এখান থেকেই তৈরি হয়। সবাই অর্থবিত্তের প্রতি দুর্বল। দুটি হৃদয়ের ভালোবাসার নিঃশেষ হয় চাপা পড়ে এই অর্থবিত্তের নিচে। সেদিকে কজন খেয়াল রাখে? এই অবস্থায় হিমি সবাইকে ছেড়ে লন্ডন থেকে চলে এসেছিল নিলয়ের সাথে ঘর সংসার সাজানোর আশায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! বিয়ের মাত্র কয়েকদিনের মধ্যেই অসম্পূর্ণ স্বপ্ন নিয়ে পৃথিবী ছাড়তে হলো। এবার বলতে পারেন, মৃত্যু হয়েছে ভালো হয়েছে, মা বাবার মনে কষ্ট দিয়ে আসলো কেন এভাবে? আসলে হিমির চিন্তা ছিল অন্যরকম। তার বিশ্বাস, মা বাবা কোনোদিন সন্তানকে দূরে ঠেলে দিয়ে থাকতে পারে না, ঠিকই বুকে টেনে নেয়। কিন্তু ভালোবাসার মানুষকে হারালে তাকে না পাওয়ার ক্ষতটা আজীবন বয়ে বেড়াতে হয়। প্রত্যেকটা মানুষের নিজের সুখের পথটা বেছে নেওয়ার অধিকার আছে। তবে ভেবেচিন্তে, নিলয়ের ভালোবাসা কখনো মিথ্যে মনে হয়নি হিমির। মনে হয়নি নিলয়ের ভালোবাসায় খুঁত আছে। মনে প্রাণে বিশ্বাস এবং ভালোবেসেছিল বলেই হিমি ছুটে এসেছিল নিলয়ের কাছে, তার স্বপ্নের রাজপুত্রের কাছে, তার সুখের ঠিকানায়। অনেক বোঝানোর চেষ্টা করেছে হিমি তার বাবা মাকে। যখন কিছুতেই মানছিল না, তখন বাধ্য হয়েই হিমি চলে আসে। হিমির প্ল্যান ছিল বিয়ের কিছুদিন পরেই নিলয়কে নিয়ে লন্ডনে গিয়ে বাবা মায়ের সামনে উপস্থিত হবে। তারা মেনে নিতে না চাইলে দুজনেই ক্ষমা চাইবে। কিন্তু সেই সুযোগ আর পেল না হিমি। যাই হোক, হিমিকে হারানোর ক্ষত নিয়ে বিধ্বস্ত নিলয় আজও দিশেহারা। রাস্তার ওপাশে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এপাশে আস্তে আস্তে কিছু একটা দেখে রাস্তার মাঝখানেই থমকে দাঁড়ায় নিলয়। সমস্ত খেয়াল যেন একত্র হয়ে নিক্ষিপ্ত হয় ওই একদিকেই। প্রচণ্ড স্পিডে ছুটে আসে একটি গাড়ি বারবার হর্ন বাজিয়ে নিলয়ের দৃষ্টি আকর্ষণ করতে না পেরে কড়া ব্রেক করে গাড়ি থেকে একজন লোক নেমে এসে ধাক্কা দিয়ে নিলয়কে বলে, মরতে হলে নদীতে ঝাঁপিয়ে মরো। এখানে মরলে নিজেও মরবে, আমাদেরকেও মারবে। নিলয়ের ধ্যান ভাঙে। সরি বলে দৌড়ে রাস্তা পার হয়ে অসংখ্য লোকের ভিড়ে কাউকে খুঁজতে থাকে পাগলের মতন। নিলয়ের ভীষণ ইচ্ছা তাকে একটিবার জিজ্ঞেস করা, কে তুমি? কিন্তু এত লোকের ভিড়ে কাঙ্ক্ষিত সেই মুখটি যেন হাওয়ায় মিলিয়ে গেল। তবু নিলয় অসংখ্য লোকের মাঝে পাগলের মতন খুঁজে চলেছে। খুঁজে না পেলে হয়তো হিমিকে হারানোর ক্ষতটা আরও জীবন্ত হয়ে ওঠে, জ্বালিয়ে পুড়িয়ে নিলয়ের বুকটা আরও ছারখার করে দেবে। ডাক্তার বলল, হিমি বেঁচে নেই। তাহলে এক ঝলক দেখে যাকে হুবহু হিমির মতন মনে হলো, সে কে? সেদিন হন্যি হয়ে যাকে খুঁজেছিল, তাকে আজ নিজের অফিসে দেখে দৌড়ে গিয়ে হাত ধরে। কে তুমি? জিজ্ঞেস করতেই মেয়েটি নিলয়ের গালে এক থাপ্পড় মেরে বলল, এটা কেমন অসভ্যতা? আপনি আমার হাত ধরলেন কেন?
সমস্ত অফিস স্টাফ এবং যারা চাকরির জন্য নিলয়ের কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে সবাই অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে। নিলয়ের অফিস স্টাফরা এই জন্য অবাক হয়নি যে মেয়েটি নিলয়কে থাপ্পড় মেরেছে, তারা এই জন্য অবাক হয়েছে যে মেয়েটি দেখতে হুবহু হিমির মতন। হ্যাঁ, এই মেয়েকে দেখেই রাস্তায় থমকে গিয়েছিল নিলয়। হিতাহিত জ্ঞান ছিল না যে রাস্তার মাঝখানে এভাবে দাঁড়িয়ে থাকলে গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ যেতে পারে। নিলয়ের প্রাণ হিমির প্রতিচ্ছবি দেখেই নিজের প্রাণের প্রতি খেয়াল ছিল না নিলয়। হৃদয় ভেবেছিল সেই ঘটনা তার মস্তিষ্কের ভ্রম, কিন্তু সেই মেয়েটিকে আজকে নিজের অফিসে দেখে আরো অবাক হয়ে যায় নিলয়। তাই তো থাপ্পড় খেয়েও এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে। মেয়েটির চেহারায় অস্বস্তির রেখা ফুটে উঠেছে। অফিস স্টাফদের দিকে তাকিয়ে মেয়েটি বলল, এসব অসভ্য লোকেদের কিভাবে এরা চাকরি দেয়? একজন পিয়ন একটি চেয়ার টেনে এনে মেয়েটিকে বসতে দিয়ে বলল, ম্যাডাম, ইন্টারভিউ টেনশনে হয়তো আপনি নার্ভাস, তার ওপর উনি এভাবে আপনার হাত ধরে ফেললো। প্লিজ উত্তেজিত হবেন না, মাথা ঠান্ডা করেন। কিছু খাবেন? কোল্ড ড্রিঙ্কস এনে দিই? মেয়েটি পিয়নকে বলল, উনি যেভাবে দৌড়ে এসে আমার হাতটা ধরে বলল, কে তুমি? মনে হচ্ছিল আমি কোনো কালে বোধহয় ওনার বাড়া ভাতে ছাই দিয়ে এসেছিলাম। কি অদ্ভুত! অফিস স্টাফরা খিলখিল করে হেসে উঠল সবাই। নিলয় চোখের ইশারায় স্টাফদের মেয়েটির কাছে কোনো কিছু বলতে বারণ করে তার রুমের দিকে হেঁটে চলে গেল। অফিস স্টাফদের খাতির যত্ন দেখে মেয়েটি ভীষণ অবাক। চাকরিতে জয়েন করার আগেই এত খাতির যত্ন! নিলয়ের কোম্পানিতে নিয়োগ চলছে, কিছু সংখ্যক ফ্যাক্টরি শ্রমিক এবং নিলয়ের ব্যক্তিগত সহকারী পদে। মেয়েটি ব্যক্তিগত সহকারী পদে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছে। ফ্যাক্টরি শ্রমিকদের ইন্টারভিউ একপাশে, অন্যদিকে নিলয়ের অফিস রুমের সহকারী হিসাবে ইন্টারভিউ দিতে আসা অল্প কয়েকজনের ইন্টারভিউ নেবে নিলয়। পিয়নকে ফোন করে নিলয় বলল, যে মেয়েটি থাপ্পড় মেরেছিল ওনাকে নিয়ে আমার রুমে আসো। পিয়ন মেয়েটিকে সঙ্গে করে নিয়ে রুমে ঢুকলো। মেয়েটি নিলয়কে দেখে অবাক, কাচুবাচু করে বলল, আপনার রিজেক্ট করতে হবে না, আমি চলে যাচ্ছি সসম্মানে। নিলয় মুচকি হেসে পিয়নকে বলল, বাকি যারা ইন্টারভিউ দিতে বসে আছে তাদেরকে গিয়ে বলো চলে যেতে। পিয়ন বেরিয়ে চলে গেল। নিলয় মুচকি হেসে মেয়েটিকে বলল, তো আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনাকে রিজেক্ট করা হবে? আপনাকে থাপ্পড় মারলাম যে, ওটা তো আমার প্রাপ্য ছিল। চিনি না জানি না, অথচ আপনার হাত ধরে ফেললাম। আপনার নামটাই তো জানা হলো না। সিভিতে লেখা আছে তো? তা আছে, তবে আপনার মুখ থেকে শুনলে আরো ভালো লাগতো। ওকে, আমি নাবিলা। সুন্দর নাম, নাবিলা। আপনি চাইলে আজকে থেকেই জয়েন করতে পারেন এবং করলে আমি খুশি হব। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। নিলয়ের অফিস রুমের ভিতরেই এক কর্নারে থাকা চেয়ার টেবিল নাবিলকে দেখিয়ে দেখিয়ে নিলয় বলল, আপনি ওখানে বসবেন, তবে এখন কিছুক্ষণ এখানেই সামনাসামনি বসুন, আমরা কথা বলি। আসলে নাবিলাকে যতই দেখছে যেন মন ভরছে না নিলয়ের। এ যেন হিমি নিজের মৃত্যুর পরে আবারও পুনরায় জন্ম নিয়ে পৃথিবীতে এসেছে নিলয়ের ভালোবাসার টানে। নাবিলার কথা বলার ধরন, শারীরিক গঠন হুবহু হিমির মতন। ভালোবাসার হিমি নেই, কিন্তু হিমির প্রতিচ্ছবি নাবিলাকে তাই চোখ ভরে দেখছে নিলয়। এরকম হুবহু দেখতে মানুষের মতন মানুষ হয় এটা স্বাভাবিক, কিন্তু এতটা নিখুঁত মিল সত্যিই রহস্যময়। নিলয় এবং নাবিলা কথা বলছে, এমন সময় দরজা খুলে নিলয়ের চাচাতো বোন মীরা অফিস কক্ষে ঢুকেই নাবিলাকে দেখে থমকে গেল। একটু সময় বিস্ফোরিত চোখে নাবিলার দিকে তাকিয়ে মুখ দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে হিমি শব্দ করে ধড়াম করে ফ্লোরে পড়ে অজ্ঞান মীরা। নাবিলা অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে বলল, আমি কি এতটাই কুৎসিত যে আমাকে দেখে মেয়েটি জ্ঞান হারালো? নিলয় মুচকি হেসে বলল, আমার চোখে তুমি শ্রেষ্ঠ সুন্দরী, ও আমার চাচাতো বোন মীরা। মৃগী রোগ আছে, তাই প্রায় সময় এরকমই হয়। নাবিলা আমতা আমতা করে বলল, ও আচ্ছা। পানির বোতল হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে মীরার মুখমণ্ডলে পানি ছিটিয়ে দিতেই মীরা চোখ খুলে ভুরু কুঁচকে ফিসফিস করে নিলয়কে বলল, মেয়েটি কে? হিমির ভূত নাকি আবার? নিলয় ফিসফিস করে মীরাকে বলল, আরে ও আমার সহকারী হিসাবে চাকরিতে জয়েন করেছে আজকে, ওর নাম নাবিলা। খবরদার ওকে কিছু বলিস না আবার। নিলয় মীরার হাত ধরে টেনে তুলে চেয়ারে বসতে বলল। চেয়ারে বসে মীরা আর চোখে নাবিলাকেই দেখছে। নাবিলা গলা খাঁকারি দিয়ে মীরাকে বলল, চোখ দুটো এবার বারবার 180 ডিগ্রিতে ঘোরালে চোখের বিয়ারিং ক্ষয়প্রাপ্ত হতে পারে। আমাকে দেখার ইচ্ছে হলে সোজাসুজি তাকিয়ে দেখে নিন, ভিজিট দিতে হবে না। মীরা বলল,
স্মার্ট আছো খুব। এ যুগে স্মার্ট না হলে হয় বলো মীরা? কিন্তু তোমাকে তো অতটা স্মার্ট মনে হচ্ছে না। মানে মানে হলো, তুমি যদি অতটা স্মার্ট হতে তাহলে তোমার ভাই আর সহকারী নিয়োগ দিতে হতো না। এই পোস্ট তুমিই সামলে নিতে পারতে। আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি? আমি কাজ করতে যাব কেন? এই যে আনস্মার্ট লোকেরা এভাবে চিন্তা করে, কাজ করা গর্বের বিষয়। তোমার ভাই আর নিলয় স্যারের কি টাকার অভাব? তিনি কাজ করছেন কেন তাহলে? আর বড় কথা হলো, নিজের টাকা খরচা করার মজাটাই আলাদা। নিলয় হাঁ করে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে নাবিলার কথা। হিমি ঠিক এভাবেই কথা বলতো। মীরা একটু বিরক্ত হয়ে নাবিলাকে বলল, তুমি আমাদের ভাই বোনের মাঝে কথা না বললেই বেটার। মনে রেখো, তুমি একজন সামান্য কর্মচারী। নাবিলা মুচকি হেসে বলল, স্মার্ট লোকেরা কখনো কোনো কিছুকে সামান্য মনে করে না। যেমন আমার কাছে আমার চাকরিটা অসামান্য। ভেবে ভালো লাগছে আমি কিছু একটা করছি, যাতে আমার সময়ের মূল্যকে স্যালারি হিসাবে মাস শেষে পাবো। তার মানে আমার সময় মূল্যবান। আর তুমি ব্যাগ ভরে শপিং আর গাল ভরে মেকআপ ছাড়া আর কি করেছো বলো তো? এতে সময় এবং টাকা দুটোই অপচয়। নিলয় হাঁ করে নাবিলার কথা গিলছে। মীরার মেজাজ গরম হয়ে উঠেছে দেখে নিলয় নাবিলাকে বলল, নাবিলা, আমাদের জন্য একটু চা করে আনবে? নাবিলা রুম থেকে বেরিয়ে যেতেই মীরা বলল, ভাইয়া, এই মেয়ে ঠোটকাটা, মানে যা মুখে আসে তাই গড়গড় করে বলে ফেলে। একে না রাখাই ভালো হবে। দেখতে হিমি ভাবির মতন বলে গলে যেও না। আহ মীরা, থাক না। আজকেই তো সবে জয়েন করেছি, কিছুদিন দেখি। তুই কেন এসেছিস বল? ভাইয়া, শপিংয়ে যাব বন্ধুদের নিয়ে, টাকা লাগবে। আচ্ছা, অ্যাকাউন্টেন্সে বলে দিচ্ছি, যাওয়ার সময় নিয়ে নিবি। একটু পরেই নাবিলা এক কাপ চা এনে নিলয় টেবিলে রাখলো। নিলয় অবাক হয়ে জিজ্ঞেস করলো, মীরার জন্য আনোনি? নাবিলা মীরার দিকে তাকিয়ে বলল, নামি ব্র্যান্ডের দামি লিপস্টিক মীরার ঠোঁটে চকচক করছে। তার মানে বাসা থেকে বেরিয়ে সোজা অফিসে এসেছে আপনার কাছে, এখান থেকে শপিং অথবা পার্টিতে যাবে। সুতরাং এখন মীরা কিছুতেই চায়ের কাপকে তার ঠোঁট স্পর্শ করতে দেবে না, এটাই স্বাভাবিক। মীরা ভেঙচি কেটে বলল, থাক, আর স্মার্টনেস দেখাতে হবে না। মীরা হন হন করে হেঁটে বেরিয়ে গেল। নাবিলাকে যত দেখছে, যত তার কথাবার্তা শুনছে, নিলয় ভুলে যাচ্ছে যে তার হিমি মরে গেছে। নিলয়ের মনে হচ্ছে তার সামনে নাবিলা নয়, হিমি দাঁড়িয়ে আছে। কিন্তু সত্যিটা কি? হিমির কোমরের ঠিক সামান্য ওপরে একটা জন্মদাগ আছে। বিষয় হচ্ছে, হিমি মারা গেছে এমনটা সবাই জানে। নাবিলাকে হুবহু হিমির মতন মনে লাগার কারণে নিলয়ের মনে কৌতূহল বেড়েই চলেছে। এখন নাবিলার কোমরে এরকম জন্মদাগ আছে কিনা সেটা শিওর হওয়ার জন্য নিলয়ের মন ব্যস্ত সারাক্ষণ। কি এবং কোন উপায়ে সেটা সম্ভব ভেবে পাচ্ছে না নিলয়। নিলয় এক ধ্যানে নাবিলার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ সেটা লক্ষ্য করে নাবিলা গলা খাঁকারি দিয়ে বলল, এই যে, এভাবে তাকিয়ে থাকলে নজর লেগে যাবে তো। নিলয় থতমত খেয়ে বলল, মানে বিষয়টা অন্যভাবে নিও না। তোমাকে দেখতে খুব কাছের কেউ একজনের মতন হুবহু, তাই তোমার মাঝে তাকে খুঁজে পাই এবং নিজের অজান্তে তোমার মাঝে হারাই। নাবিলা মুচকি হেসে বলল, এভাবে অন্যের মাঝে হারালে, ডুবলে বিজনেস চলবে কি করে মিস্টার নিলয়? আর কে সেই কাছের, জানতে পারি? নাবিলা, সে খুব কাছের। তো আমি কি বলেছি সে খুব দূরের? না, সে হৃদয়ের খুব কাছের। তাই তো আপনার কাছের মানুষটার কাছে গিয়ে তার মাঝে ভুললেই হয়। তাকে রেখে আমার দিকে নজর দিলে হবে? নিলয়ের চোখে জল টলমল করে উঠল। টেবিলের ওপর থেকে টিস্যু নিয়ে চোখ মুছে নিলয় বলল, নাবিলা, কাছের মানুষটা আজ এতটাই দূরে যে চাইলেই দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়াও যায় না। এটাই সব থেকে বড় কষ্টের কারণ। যে মানুষটা অস্তিত্বে মিশে আছে তার বিরহ ঠিক কতটা মারাত্মক শ্বাসকষ্টের মতন। শ্বাসকষ্টের রুগী অক্সিজেনের জন্য যেমন ছটফট করে, বাঁচার জন্য অক্সিজেন যেমন ভীষণ দরকার হয়ে পড়ে, কাছের মানুষটাও বেঁচে থাকা সেই অক্সিজেন। তাকে ছাড়া বেঁচে থাকা 24 ঘন্টা মৃত্যু যন্ত্রণা বয়ে চালানোর মতন কষ্টকর। নিলয়ের কথা শুনে নাবিলার চোখেও জল টলমল করে উঠল। কথা শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে নিলয় অফিস থেকে বের হয়ে গেল। নাবিলাও বের হলো। একটা কফি শপ অতিক্রম করে যাওয়ার সময় নাবিলা খেয়াল করলো কফি শপের স্বচ্ছ কাঁচের দেওয়ালের ওপাশে কয়েকজন যুবক যুবতী দাঁড়িয়ে সিরিয়াস কিছু নিয়ে কথাবার্তা হচ্ছে। সেখানে মীরাও আছে এবং মীরাকে খুব আপসেট দেখাচ্ছে। নাবিলা কাঁচের দরজা ঠেলে কফি শপে ঢুকে মীরার কাছে গিয়ে বলল, কি হয়েছে মীরা? কোনো সমস্যা হয়নি তো?
মীরা ইশারায় সামনে দাঁড়ানো যুবককে দেখিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলল, আমাকে এত এত ভালোবাসার স্বপ্ন দেখিয়ে সে অন্য কারোর সাথে আবার সম্পর্কে জড়িত। এই যে আজ জানতে পারলাম ওর পাশের ওই মেয়েটির সাথে ওর সম্পর্ক চলে, সেটা আজ হঠাৎ এই কফি শপে কফি খেতে এসে হাতে নাতে ধরে ফেলেছি বলে আমাকে যাচ্ছে তাই বলছে। মীরার প্রেমিক তাচ্ছিলের হাসি এসে বলল, তোর আবার প্রেম? তোর মতো বড়লোকের মেয়েদের আছে টাকা আর অহংকার, কথায় কথায় ন্যাকামি আর প্যারা ছাড়া কি দিতে পারিস? নাবিলার মাথায় রাগ চেপেছে ভীষণ। মীরার প্রেমিককে বলল, নাম কি তোমার? মীরার প্রেমিক বলল, আমি মজনু। সবার সামনে টেনে মজনুর গালে একটা থাপ্পড় মেরে দিল নাবিলা। মজনুর মনে হলো গালের ওপর দিয়ে বড়সড় একটা ঝড় বয়ে গেল। মাথায় চক্কর, দু চোখ ঝাপসা। বলল, আমাকে থাপ্পড় মারা? এত বড় সাহস! একটা ছুরি বের করে নাবিলার গলায় ধরে মজনু। মজনুর হাবভাব দেখে ভয়ের বদলে নাবিলার হাসি পাচ্ছে খুব। নাবিলাকে হাসতে দেখে ছুরিটা নাবিলার গালে চেপে ধরে মজনু বলল, আমার গালে থাপ্পড় মেরেছিস? তোর গালে এই ছুরি দিয়ে এমন দাগ বসিয়ে দেব আর জীবন দেখবি আর মনে মনে ভাববি ভুল স্থানে বাহাদুরি দেখানোর ফল কত ভয়ঙ্কর হয়। নাবিলা চোখের পলকে মজনুর হাত থেকে চাকু কেড়ে নিয়ে মজনুর তলপেটে একটা কিল মারতেই মজনু কফি শপের চেয়ার টেবিল নিয়ে উল্টে পড়ে গেল। এই দৃশ্য দেখে মজনুর সাঙ্গপাঙ্গরা ফার্স্ট মোশনে গায়েব। নাবিলা এগিয়ে দিয়ে মজনুর ঠ্যাং ধরে টেনে তুলে চেয়ারে বসিয়ে আরও একটা চেয়ার টেনে নাবিলা মজনুর মুখোমুখি বসলো। তোমরাই যদি মেয়েদের সম্মান না দাও তাহলে পরের প্রজন্ম কি শিখবে? কাদের কাছ থেকে শিখবে? যে মেয়েটি তোমায় পাগলের মতন ভালোবাসতো তার সাথে প্রতারণা করছো, আর তুমি ভুল কাউকে সিলেক্ট করে যখন সেখান থেকে প্রতারিত হবে তখন তোমাদের কাছে পৃথিবীর সব মেয়েরা খারাপ। কি অদ্ভুত লজিক তোমাদের! মানে পজিটিভ থিঙ্কিং ব্যাপারটা তোমাদের মাথাতেই আসে না। সব মেয়েরাই তাই প্রেমিককে প্রচণ্ড ভালোবাসে বলেই একটু বেশিই খেয়াল রাখে, কারণ এই অকারণে রাগ অভিমান করে, সন্দেহ করে। এসব ন্যাকামি নয়, প্রেমিকের প্রতি প্রবল ভালোবাসা। এটা বুঝতে পেরেছো? আত্মরক্ষার জন্য আমার স্পেশাল ট্রেনিং নেওয়া আছে। যাই হোক, যে তোমায় পাগলের মতন ভালোবাসে তাকে ভালোবাসা দিয়েই বেঁধে রাখো। অবহেলা করে তার হৃদয় ভেঙে তুমি কখনো সুখী হতে পারবে না। বুঝেছো? মজনু মিনমিন করে বলল, এভাবে এত সুন্দর করে ধোলাই দিয়ে বোঝালে কে না বোঝে আপু। মজনু মীরার কাছ থেকে ক্ষমা চেয়ে নিল। নাবিলা কফি শপ থেকে বেরিয়ে চলে গেল। সকালে অফিসে এসে নিলয় চেয়ারে বসে ভাবছে হিমির কোমরের সেই জন্মদাগের কথা। নাবিলার আচার আচরণ হুবহু হিমির মতোই একদম। তাহলে কি হিমি মারা যায়নি? সেটা কিভাবে সম্ভব? হিমিকে নিজের চোখে নিজের সামনে দাফন হতে দেখেছে সে। যাই হোক, অন্তত যে কোনো উপায়ে এটা শিওর হতে হবে যে নাবিলার কোমরেও জন্মদাগ আছে কিনা। নিলয় নিজেও জানে এটা পাগলামি, কিন্তু নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছে না নিলয়। অবশেষে একটা ফোন দিয়ে আঁটতে সক্ষম নিলয়। নাবিলাকে ডেকে সামনের চেয়ারে মুখোমুখি বসিয়ে আমতা আমতা করে বলল, আচ্ছা নাবিলা, শাড়ি চেনো তো নাকি? নাবিলা ভীষণ অবাক হয়ে বলল, মিস্টার নিলয়, আপনাকে কি আমাকে এলিয়েন মনে হয়? না মানে, নাবিলা সেরকম বলতে চাইনি। তো কি, শাড়ি চিনব না মানে? একটা মেয়েকে তার পছন্দের বস্ত্রের কথা জিজ্ঞেস করছেন চেনে কিনা? শরীরটা ঠিক আছে তো আপনার? হ্যাঁ একদম নাবিলা, বিষয় হচ্ছে ড্রেস ফেয়ার কাপড়ের ব্যবসার জন্য স্পেশালি শাড়িগুলো হাইলাইটস করার জন্য একজন মডেল দরকার ছিল। ভেবে দেখলাম এটার জন্য তুমিই পারফেক্ট হবে। মডেল হবে? মডেল হওয়ার ইচ্ছে আমার নেই নিলয়, প্লিজ এবারের মতন প্লিজ নাবিলা। আচ্ছা, তো কি করতে হবে? সুন্দর করে শাড়ি পরে ফটোশ্যুট এবং 2-3টে শর্ট স্লো মোশন ভিডিও ক্লিপের জন্য অবশ্য কোমরের কাছে শাড়ি লুজ থাকবে, হালকা বাতাসে শাড়ি সরে যাবে এবং অল্প করে তোমার কোমরের সামান্য ওপরের অংশটা দেখা যাবে। তাহলে তো এটা কোমরের বিজ্ঞাপন হয়ে যাবে মিস্টার নিলয়। আগে সিদ্ধান্ত নিন, বিজ্ঞাপন ঠিক কোনটার দিতে চান, কোমরের না শাড়ির? নাবিলার কথায় থতমত খেয়ে চুপ হয়ে গেল নিলয়। নাবিলা মুচকি হেসে নিলয়ের সামনে থেকে উঠে গিয়ে নিজের ডেস্কে বসলো। বিকেলে অফিসের কাজ শেষ করতে করতে দেরি হয়ে গেল। ঝুঁকে চেয়ারে নিচে পড়া কলমটা তুলতে গিয়ে বুক চেপে ধরে নিলয় হঠাৎ বসে পড়ল।
নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাবিলা ছুটে এসে নিলয়কে তুলে চেয়ারে বসিয়ে হাত সোজা বুকের বাম পাশে হাত রেখে বলল, একদম রিল্যাক্স, অস্থির হওয়া যাবে না, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করুন। নিলয় অবাক হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে নাবিলার দিকে। হিমিও ঠিক এভাবেই বুকে হাত রেখে এই কথাগুলো বলতো। নাবিলা বলল, এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। নিলয় বলল, আসলে মেডিসিনটা সঙ্গে করে আনতে ভুলে গেছি নাবিলা। ডাক্তার ডাকতে হবে না, আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসলেই হবে, যদি তোমার আপত্তি না থাকে। ওকে, তাই হবে, বলে নিলয়কে ধরে ধীরে ধীরে অফিস থেকে বেরিয়ে এসে গাড়িতে বসিয়ে ড্রাইভ করছে নাবিলা। নিলয় ঠোঁটে রহস্যময় মুচকি হাসি। নিলয়কে তার বেডরুমে শুইয়ে দিয়ে নাবিলা উঠতেই নিলয় নাবিলার হাত টেনে ধরল। নাবিলা ভীষণ অবাক হয়ে বলল, কি ব্যাপার? নিলয় বলল, আজ রাতটা না হয় এখানেই থেকে যাও। চোখ বড় বড় করে নাবিলা বলল, মনে আবার কোনো কুমতলব নেই তো আপনার? আমি কি আপনার বিয়ে করা বউ যে রাতে আপনার সাথে আপনার শয্যার সঙ্গী হব? নিলয় মুচকি হেসে বলল, মতলব জিনিসটাই নেই, কুমতলব তো দূরের কথা। নিলয় ধীরে ধীরে উঠে গিয়ে ড্রয়ার থেকে ফ্রেমে বাঁধানো একটি ছবি এনে নাবিলার হাতে দিল। ছবিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নাবিলা। ছবির মেয়েটি দেখতে হুবহু নাবিলার মতোই। নাবিলা ছবিটা বেডের ওপর রেখে নিলয়কে বলল, গোপনে আমার ছবি তুলে ফ্রেমে বাঁধালেই কি আমি পটে যাব ভাবছেন? অতটাও বোকা নই, আর আপনার মতলব ভালো বলে মনে হচ্ছে না আমার। নিলয় ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে বলল, ওই ছবিটা তার, যাকে হারিয়ে বেঁচে থেকেও মৃত আমি। মানে? মানে যার মাঝে নিজেকে হারিয়েছি, তাকে হারিয়ে নিজেকে ঠিক খুঁজে পাচ্ছি না। কি সব বলছেন এসব নিলয়? আপনার হার্টে সমস্যা নাকি মাথায়? ভুলভাল কথা বলা বন্ধ করুন। ভুলভাল বলছি না নাবিলা, ছবির ওই মেয়েটি আমার স্ত্রী হিমি, যে আমার বুকের ওপর মাথা না রাখা পর্যন্ত আমার চোখে ঘুম আসতো না, যার কপালে হাজারটা চুমু না খেলে মনে হতো শান্তি হতো না। সেই মানুষটি আজ দূর থেকে বহু দূর। বাইরে থেকে আমাকে জীবন্ত মনে হলেও ভিতর থেকে মরে গেছি সেই কবেই নাবিলা। নিলয়ের থেকে কথা শুনতে শুনতে নাবিলা একটা ঘোরের মধ্যে পড়ে গেল। নিলয় আবার বলল, ছবির এই মেয়েটি তুমি নও, ও হিমি, আমার স্ত্রী। এদিকে আজকে হার্টের সমস্যা যে অভিনয় করেছিল নিলয়, সেটার উদ্দেশ্য ছিল নাবিলাকে বাসা পর্যন্ত নিয়ে আসা। যেভাবে হোক নাবিলার কোমর চেক করতে হবে, তার কোমরে জন্মদাগ আছে কি নেই। নিলয়ের হার্টের সামান্য সমস্যা আছে, কিন্তু আজ আদেও কোনো সমস্যা ছিল না। নিলয় নাবিলাকে বলল, নাবিলা, খুব কফি খেতে ইচ্ছে করছে, দুটো কফি করে আনবে? পাশের রুমে কফি মেকার আছে। জি অবশ্যই, বলে নাবিলা উঠে রুমের দরজা খুলে পাশের রুমে চলে গেল। নাবিলা চলে যেতেই উঠে গিয়ে একটা ঘুমের ওষুধ এনে আবার বিছানায় শুয়ে পড়ল নিলয়। কিছুক্ষণ পরে দু হাতে 2 কাপ কফি নিয়ে ফিরল নাবিলা। বেডের পাশে টেবিলে কফির কাপ রেখে মিষ্টি হেসে নাবিলা বলল, খেয়ে নিন, খেয়ে দেখুন। কফির কাপ হাতে নিয়ে নিলয় বলল, ইস, আর একটু কষ্ট করবে? কি বলুন? কফি মেকারের পাশেই আমার হার্টের ওষুধ রেখেছিলাম, যদি একটু নিয়ে আসতে। আচ্ছা, যাচ্ছি। নাবিলা আবার পাশের রুমে চলে যেতেই ঘুমের ওষুধ গুঁড়ো করে নাবিলার কফির সাথে গুলে দিল নিলয়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও কোথাও ওষুধ না পেয়ে ফিরে এসে নাবিলা বলল, কই পেলাম না তো ওষুধ। নিলয় অবাক হওয়ার ভান করে বলল, ইস, হয়তো অন্য কোথাও রেখেছি, মনে নেই ঠিক। আচ্ছা, পরে দেখা যাবে, তুমি কফিটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্তেছ। নাবিলা কফির কাপে চুমুক দিল। নিলয়ের ঠোঁটে রহস্যময় হাসির রেখা ফুটে উঠল, এই ভেবে যে সফলতার দ্বার প্রান্তে প্রায় পৌঁছে গেছে সে। নাবিলাকে ধরে নিজের বেডে শোয়ালো নিলয়। উদ্দেশ্য হাসিল করার এই তো মোক্ষম সময়। নাবিলার কোমরের ওপর সতর্কতার সাথে হাত রাখলো। পাওয়ারফুল ঘুমের ওষুধ মিশ্রিত কফি খেয়ে খুব দ্রুত ঝিম মেরে এসেছিল নাবিলার মাথা। দু চোখ ঝাপসা হয়ে এসে কেমন ঢলে পড়েছিল। আসলে নিলয় যখন হার্টের ওষুধ আনতে বলেছিল, কফি মেকারের পাশে হার্টের ওষুধ পেলেও প্রেসক্রিপশনে ঘুমের ওষুধ লেখা ছিল। সেটা পায়নি দেখেই ফিরে এসে বলেছিল ঘুমের ওষুধ পায়নি, এবং নিলয়কে বিশ্বাস করে বলেই ওটা নিয়ে তেমন সন্দেহ করেনি নাবিলা। কিন্তু সেই ওষুধ সরিয়ে এনে আগে ভাগেই রেখে দিয়েছিল নিলয়। নাবিলার কোমরের কাপড় সরাবে এমন সময় দরজার বাইরে থেকে আওয়াজ করে মীরা বলল, ভাইয়া, রাতের খাবার খেতে আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তুই যা, আমি আসছি, বলে নিলয় বেড থেকে নামলো। সবাই অপেক্ষা করে বলতে নিলয় চাচা, তার স্ত্রী এবং 2 ছেলে মেয়ে, মীরা ও রাকিব। নিলয়ের পুরো পরিবার সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে নিলয় নিজের বাড়ি ছেড়ে এখানেই থাকে চাচার বাসায়।
এখান থেকেই বাবা মার রেখে যাওয়া বিজনেস সামলায়। আসলে পরিবার হারিয়ে পরিবার সম্পর্কে ধারণা আরও স্পষ্ট নিলয়। তাই চাচার পরিবার নিজের পরিবার ভেবে নিজের আলিশান বাড়িঘর ছেড়েই এখানে থাকে নিলয়। মীরার বড় ভাই রাকিব খুবই চালাক এবং উচ্ছন্নে যাওয়া যুবক। বাজে আড্ডা এবং নেশায় ডুবে থাকা ছাড়া তার আর কোনো কাজ নেই। রাকিব ও নিলয় সমবয়সী প্রায়। খেতে খেতে রাকিব নিলয়কে বলে উঠল, নিলয়, এতগুলো ফ্যাক্টরি পরিচালনা করতে নিশ্চয়ই তোর হিমশিম খেতে হয় মনে হচ্ছে। তাছাড়া হিমি ভেবিকে হারিয়ে তোর মানসিক অবস্থাও ভালো নেই বোধহয়। বলছিলাম, আপাতত কেমিক্যাল ফ্যাক্টরিটা আমি দেখভাল করি, একটু হলেও তোর প্রেশারটা কমবে। নিলয় সবার সামনেই রাকিবকে বলল, তোর হাতে ফ্যাক্টরি ছাড়া মানেই তো কদিন পরে তোকে খুঁজে পাওয়া গেল ফ্যাক্টরি আর পাওয়া যাবে না। সুতরাং আগে এই বিশ্বাস অর্জন করো যে তুমি পারফেক্ট, তারপর দেখা যাবে। অসৎসঙ্গ ত্যাগ করো, নেশা পানি ছাড়ো, কারণ আমি বেঁচে থাকতে আমার বাবার রেখে যাওয়া কোনো কিছুরই বিন্দু মাত্র ক্ষতি হতে দেব না। সবার সামনে এ কথা বলার কারণে রাকিব ভীষণ রেগে গিয়ে টেবিল ছেড়ে উঠে চলে গেল। রাকিবের বাবাও উঠে চলে গেল। তার ছেলেকে নিলয়ের বলা কথায় তারও খারাপ লেগেছে তাই। নিলয় চাচি নিলয়কে বলল, ওদের কথা বাদ দে তো বাবা। শোন, বহুদিন থেকে তোকে একটা কথা বলবো বলবো করেও বলা হয় না। এটা আমার আর তোর চাচার ইচ্ছে, তুই পূরণ করবি বল। নিলয় বলল, কি ইচ্ছে বলেন? চাচি বলল, তোর সাথে মীরার বিয়ে। এই কথা শুনে নিলয় এবং মীরা দুজনেই হ্যাঙ্ক হয়ে গেল। মীরা ভাবছে, এরকম কিছু হলে তার ভালোবাসার মজনু তো ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়ে যাবে। এই দৃশ্য দেখার আগে হারপিক সেবন করে মরে যাওয়াও ভালো। নিলয় বলল, এসব কি বলেন চাচিমা? এটা কি করে সম্ভব? আমি মীরাকে নিজের ছোট বোনের মতন ভালোবাসি, এটা অসম্ভব। আপনাদের এই ইচ্ছেটা পূরণ করা আমার পক্ষে সম্ভব না। মীরাও বলল, বিষয়টি বেদনার মা, আমিও নিলয় ভাইয়াকে বড় ভাইয়ের মতন মানি। মা চোখ গরম দিতেই মীরা চুপ হয়ে গেল। চাচি আবার নিলয়কে বলল, চাচাতো ভাই আর বোনের মধ্যে বিয়ে শাদী তো হয় নিলয়, এটা দোষের কিছু না। তুই একটু ভেবে দেখিস, তা না হলে আমার চেয়ে বেশি কষ্ট পাবে তোর চাচা। নিলয় চুপচাপ উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে প্রতি রাতের মতোই ড্রয়িং রুমে গিয়ে সোফায় বসে টিভি দেখতে লাগলো। ঘুমানোর আগে এটা নিলয়ের রোজকার অভ্যাস। নিলয়ের চাচি প্রতি রাতের মতোই দুধ গরম করে 1 গ্লাস দুধ মীরাকে দিয়ে নিলয়ের জন্য পাঠালো। কিন্তু আজকের দুধ প্রতিদিনের মতন স্বাভাবিক নয়, ঘুমের ওষুধ মেশানো দুধ। সেটা মীরাও জানে না। ড্রয়িং রুমে এসে নিলয়ের হাতে দুধের গ্লাস দিয়ে মীরা বলল, ভাই, বিয়ের আগে মজনুকে বিধবা করিস না। আব্বু আম্মুর কথাই প্লিজ, মজনুর প্রেমে অলরেডি লায়লা আমি। কি বলিস এসব মীরা? হ্যাঁ ভাই, আব্বা আম্মার কথায় তুমি আবার রাজি হইও না, তাহলে কিন্তু আমার নিরীহ নিষ্পাপ মজনু অকালে দেবদাস হইয়া ঝরিয়া পড়িবে ভাই। তোর মাথা খারাপ? এমন কিছুই হবে না। মীরা আবার কিচেনে মায়ের কাছে চলে আসলো। মা মীরাকেও 1 গ্লাস দুধ খেতে দিল এবং এই দুধের মধ্যেও ঘুমের ওষুধ মেশানো। দুধ খেয়ে মীরা মায়ের সাথে কাজে হেল্প করছে এবং ধীরে ধীরে মীরারও ঘুম পাচ্ছে। ওদিকে ঘুমের ওষুধ মেশানো দুধ খেয়ে নিলয় সোফায় ঘুমিয়ে পড়েছে। মীরাও চেয়ারে বসে ঘুম। রাকিবকে ডেকে মা বলল, শোন, নিলয়কে ধরে মীরার রুমে শুইয়ে দিয়ে আয়। রাকিব অবাক হয়ে বলল, কি বলছো এসব মা? মাথা ঠিক আছে তো? রহস্যময় হাসি হেসে মা বলল, তোর বাবার আর আমার প্ল্যানটা ব্যর্থ হবে মনে হয়, তাই ভিন্ন পদ্ধতি। তোকে খাবার টেবিলে অপমান করলেও আমি মা হয়ে সহ্য করবো বুঝি? নিলয়কে মীরার রুমে শুইয়ে দিয়াই, তারপর সকালে এমন একটা ব্লাস্ট হবে, হয়তো নিলয় মীরাকে বিয়ে করবে, নয়তো জেলে যাবে। তারপর ওর সব কিছু তোর। নিলয় গভীর ঘুমে আচ্ছন্ন। রাকিব নিলয়কে নিয়ে গিয়ে মীরার রুমে মীরার বেডে শুইয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। মা মীরাকে নিয়ে নিলয়ের পাশে শুইয়ে দিয়ে বাহির থেকে দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে রহস্যমাখা হাসি হেসে চলে গেল। মীরার বেডে মীরা ও নিলয় গভীর ঘুমে আচ্ছন্ন। নিলয় জানে না কত বড় ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে সে। ওদিকে নিলয়ের রুমে ঘুমিয়ে আছে নাবিলা। নিলয় নিজের রুম থেকে বেরিয়ে আসার সময় ফোনটা রেখে এসেছিল বেডে। রাত্রি দ্বীপ্রহরে নিলয়ের ফ্যাক্টরির নাইট শিফটের ডিউটিরত কোনো এক স্টাফ সম্ভবত জরুরি প্রয়োজনে নিলয়ের ফোনে কল দিচ্ছে বারবার। বারবার কানের কাছে ফোনের রিং বাজায় ঘুম ভেঙে গেল নাবিলার। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলল, স্যার, আমেরিকান বায়ারের দুপুরের পরে আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আবার জানালেন সকালেই আসবে। আপনাকে জানানো প্রয়োজন, তাই এত রাতে বিরক্ত করলাম। সকাল সকাল চলে আসবেন অফিসে আজ।
নাবিলা কল কেটে দিয়ে খেয়াল করে দেখলো নিলয় তো রুমে নেই। তাহলে গেল কোথায় এত রাতে? দীর্ঘ সময় অপেক্ষার পরে উঠে বসলো। এখানে আসার পর এবং নিলয় চাচা চাচি মীরা রাকিব বাসায় ফেরার আগেই কয়েকটি ওয়্যারলেস মাইক্রোফোন বিভিন্ন জায়গায় সেট করে রেকর্ডিং চালু করে রেখেছিল নাবিলা। ডাইনিং টেবিলের নিচেও লাগিয়েছিল, কারণ এখানেই সবাই জড়ো হয় একত্রে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নাবিলা ফোনে ইয়ারফোন লাগিয়ে কানে দিয়ে রেকর্ড প্লে করলো। স্কিপ করে শুনতে শুনতে এক জায়গায় এসে থেমে গেল নাবিলা, যেখানে নিলয়ের চাচি এবং তার ছেলে নিলয়কে ফাঁসানোর ষড়যন্ত্রের আলোচনা করছিল। নিলয়কে মীরা রুমে শুইয়ে দিয়ে নাবিলা ভীষণ অবাক। যে পরিবারকে নিজের পরিবার ভেবে আসে নিলয়, সেই পরিবার নিলয়কে নিয়ে এমন ষড়যন্ত্র কিভাবে করতে পারে? তাহলে কি নাবিলার সন্দেহই ঠিক? যাই হোক, নিলয়কে এই ষড়যন্ত্র থেকে বাঁচাতে হবে। রাত শেষের দিকে নাবিলা উঠে দরজা খুলে পা টিপে মীরার রুমের সামনে গিয়ে ছিটকিনি খুলে নিলয়কে মীরার বেড থেকে কোনো মতে নামিয়ে কাঁধে ভর করিয়ে নিলয়ের রুমে এসে বেডে শুয়ে আবার গিয়ে সেরকম মীরার দরজার ছিটকিনির বাইরে থেকে লাগিয়ে দিয়ে আসলো। নিলয়ের ঘুম ভেঙে গেল। এত কিছু ঘটে গেল, তার কিছুই টের পায়নি নিলয়। নাবিলাকে সজাগ দেখে অবাক হয়ে বলল, তুমি এখনো সজাগ নাবিলা? নাবিলা বলল, আমার ঘুম না ভাঙলে আপনার যে সর্বনাশ হয়ে যেত নিলয়। মানে কি বলছো এসব নাবিলা? সকাল হতেই বুঝতে পারবেন সেটা, এবং সবাই জেগে ওঠার আগে আমাকে এখান থেকে চলে যেতে হবে। এখনো তো ভোর হাতে বাকি নাবিলা। সমস্যা নেই, আমি চলে যেতে পারবো, আপনি নিজের দিকে খেয়াল রাখবেন, কিন্তু বিষয়টা একটু বুঝিয়ে বলবে। সকাল হলেই বুঝতে পারবেন। নাবিলা তড়িঘড়ি করে চলে গেল। সকাল হতেই নিলয়ের চাচি মীরার রুমের সামনে এসে জোরে জোরে বলতে লাগলো, হায় সর্বনাশ, এটাও দেখার বাকি ছিল। দুধকলা দিয়ে সাপ পুষেছি এক দুদিন, নিলয় এমন সর্বনাশ করতে পারলো? নিলয়ের চাচা এবং চাচাতো ভাই রাকিব মীরার রুমের সামনে আসলো। রাকিব বলল, কি হয়েছে মা? নিলয় কি করেছে? মা বলল, কি করেছে আবার? মীরার সর্বনাশ করেছে। সারা রাত ধরে মীরার রুমেই আছে। মীরার বাবা বলল, দরজা তো বন্ধ, তুমি কি করে বুঝলে? মীরার মা বলল, আমি দুজনকে বেডে পাশাপাশি দেখেই বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছি, যাতে পালাতে না পারে। নিলয় তার রুমের দরজা দিয়ে উঁকি দিয়ে সব দেখছে আর মুচকি হাসছে। এতক্ষণে নাবিলার কথা বুঝে এসেছে নিলয়ের। রাকিব মীরার রুমের দরজা খুলল। ভিতরে মীরা শটান হয়ে ঘুমাচ্ছে দিব্যি। সারা রুমে নিলয়ের কোনো অস্তিত্ব নেই। পিছন থেকে নিলয় এসে চাচিকে চাচি বলে ডাক দিতেই ভূত দেখার মতন চমকে উঠল চাচি। শান্ত মেজাজে নিলয় বলল, আমাকে নিয়ে কি বলা বলি হচ্ছে চাচি আম্মা? চাচি কি বলবে ভেবে না পেয়ে ইয়ে মানে করতে লাগলো। রাকিবও থ মেরে আছে। নিলয় কি করে মীরা রুম থেকে গায়েব হলো? নিলয়ের চাচা তার স্ত্রীকে বলল, কি সব বলছো? ঘাড়ে ভূত চেপেছে নাকি, না মতিভ্রম? নিলয় কাউকে কিছু না বলে চুপচাপ অফিসে চলে এলো। নাবিলা এগিয়ে এসে হাসি মুখে বলল, মিস্টার নিলয়, এবার সব কিছু ক্লিয়ার হলো তো? আমরা এমনই, তাদেরকেই বিশ্বাস করি, মনে স্থান দিই, যারা ক্ষতি করার জন্য ব্যস্ত সর্বদা। আজও আপনার সাথে এমন কিছু ঘটতো যা আপনার জীবনটাকে আরও ওলট পালট করে দিত। নিলয় দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ তাই তো, অথচ আমি তাদের সবচেয়ে নির্ভরযোগ্য এবং ভরসাযোগ্য ভেবেছি, কিন্তু ওরা এমনটা করবে কখনো ভাবিনি নাবিলা। এখন তো দেখছি নিজের ঘরবাড়ি ছেড়ে যাদের কাছে ভালো থাকার জন্য আশ্রয় নিলাম, তারাই আমার বড় শত্রু। নাবিলা বলল, নিলয়, পানির ওপর নাম জীবন, আবার এই পানিতেই ডুবে কত প্রাণের মৃত্যু ঘটে। বিশ্বাস হলেও এতটা ভরসা করতে নেই, যেটাকে অন্ধবিশ্বাস বলে। কে কখন বিশ্বাসের সুযোগ নিয়ে পিঠে ছুরি মারবে তারও বিশ্বাস নেই। নাবিলা গত রাতের রেকর্ড তার মোবাইলে প্লে করে নিলয়ের সামনে রাখলো। সবকিছু শুনে ভীষণ অবাক নিলয়, আরও বেশি অবাক নাবিলার এই বুদ্ধিমত্তায়। নিলয় জিজ্ঞেস করলো, তুমি তো জানতে না এমন কিছু ঘটবে নাবিলা, তাহলে রেকর্ড করার চিন্তা কিভাবে তোমার মাথায় আসলো? এবং রেকর্ডিং ডিভাইসে তুমি আগে ভাগেই সেট করেছিলে সম্ভবত, কিন্তু কেন, কি ভেবে? নাবিলা বলল, সেসবের উত্তর আরও পরে দেওয়া হবে। আমার আরও একটি রাত আপনার চাচার বাসায় থাকতে হবে লুকিয়ে, ঠিক গত রাতের মতন, এবং এর জন্য আপনার সহযোগিতা দরকার। বলুন, করবেন? নিলয় বলল, তুমি এত বড় বিপদ থেকে রক্ষা করলে আমায়, অবশ্যই করব, এবং তুমি চাইলে আবার আজ রাতেই হবে। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা রেখে নিলয়ের চাচা চাচি মীরা এবং রাকিবকে ডেকে একটা রুমে নিয়ে গিয়ে বলল, জরুরি কথা আছে। এদিকে সেই সুযোগে দরজা দিয়ে ঢুকে নাবিলা নিলয়ের রুমে চলে গেল। নিলয়ের চাচা বলল, কি ব্যাপার নিলয়, কোনো সমস্যা? নিলয় বলল,
চাচা, দীর্ঘদিন আপনাদের এখানে থেকেছি, যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করে দেবেন সবাই। আমার এখন নিজের ঘরবাড়ি ঠিক করে বসবাস করার সময় এসেছে। সবাই চুপচাপ। সকালের বিষয়টি যে নিলয় বুঝতে পেরেছে সেটা বুঝেই আর কারোর কথা বলার মতন কোনো অপশন নেই। নিলয় নিজের রুমে চলে আসলো। দরজা বন্ধ করে গিয়ে বেডে বসলো নিলয়। নাবিলার সামনে এসে বলল, প্রিয় মানুষদের মুখোশ উন্মোচিত হলে পৃথিবীটা ওলটপালট হয়ে যায়, তাই না নিলয়? আর তার চেয়ে মারাত্মক কষ্টকর প্রিয় মানুষটাকে হারানো। আপনার মতোই প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা দিন রাত আমিও ছটপট করেছি। নিলয় অবাক হয়ে বলল, কাকে হারানোর যন্ত্রণা তোমার নাবিলা? আর এবার অন্তত সত্যিটা বলো, কে তুমি? নাবিলার ঠোঁটে এক রহস্যময় হাসি। নিলয়ের পাশে বেডে বসে নাবিলা তার ব্যাগ থেকে একটি সাদা শাড়ি বের করলো। সেটা দেখে নিলয় অবাক হয়ে বলল, এই, তুমি কি বিধবা নাকি? নাবিলা ভুরু কুঁচকে বলল, বিয়ের আগে কেউ বিধবা হয় নাকি? নিলয় আরো অবাক হয়ে বলল, তাহলে অবিবাহিত বালিকার ব্যাগে বিধবার শাড়ি কেন শুনি? দরকার আছে, বলে নাবিলা ব্যাগ থেকে লম্বা সাদা নকল চুল, পাউডার এবং আলতা বের করলো। সেসব দেখে নিলয় আবার বলল, এগুলোর মানে কি নাবিলা? এসব দিয়ে কি হবে শুনি? নাবিলা বলল, শুনতে হবে না, পরে জানবেন। এবার ঘুমানোর চেষ্টা করুন। শাড়ি এবং বাকি সব টেবিলের ওপরে রেখে নিলয়ের পাশেই শারীরিক দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ল নাবিলা। রাত 12টা জানান দিল ঘড়ি। নাবিলা চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে আছে। নিলয়ের মাথায় ঘুরছে নাবিলার কোমরের সেই জন্মদাগ চেক করার বিষয়টি। নিলয় ধীরে ধীরে নাবিলার কোমরে হাত রাখলো। নাবিলা তো ঘুমের ভান ধরে আছে। নিলয়ের হাতের স্পর্শে নাবিলার পুরো শরীরে কেমন একটা কামনার অনুভূতি খেলে গেল। নিলয় ঝুঁকে পড়ে নাবিলার কোমরের কাপড় সরালো। নিলয়ের গরম নিঃশ্বাস নাবিলার কোমর ছুঁয়ে দেহে কেমন এক অনুভূতি জাগিয়ে তুলছে। নাবিলার ইচ্ছে হচ্ছে এই স্পর্শ আর নিঃশ্বাস দীর্ঘ সময় ঘিরে রাখুক তাকে। নাবিলার কোমরে ভালো করে দেখল নিলয়, কোনো জন্মদাগ নেই। তবুও একান্তে এভাবে নবযৌবনা একটা শরীর নিলয়ের মনে অনেক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা প্রবল করে জাগিয়ে তুলল। নিলয়ের কি হলো নিজেই জানে না। আলতো করে নাবিলার পেটে হাত বোলালো। বোলাতে বোলাতে ধীরে ধীরে নিলয়ের হাত নাবিলার বুকে। অন্যরকম এক নেশায় এবং উত্তেজনায় দুজনেই বুঁদ হয়ে আছে। নাবিলার মন নিষেধ করলেও দেহ ভীষণ করে চাইছে নিলয়ের হাতের এই স্পর্শ অনুভব করুক তার সারা শরীর। এই স্পর্শে নাবিলা যেন বশীভূত হয়ে আছে। ধীরে ধীরে নিলয়ের ঠোঁট স্পর্শ করলো নাবিলার ঠোঁট। কিছুক্ষণ এভাবে চলার পরে বিষয়টি আরও গভীরে যাওয়ার আগেই নাবিলা নিলয়কে ঠেলে সরিয়ে দিয়ে বলল, কিছু সময় ভালো লাগার লোভে আজীবন দুজনের কাছে দুজন ছোট হয়ে থাকার চেয়ে নিজেদের নিয়ন্ত্রণে করাটাই বুদ্ধিমানের কাজ হবে। নিলয় বিষয়টা বুঝতে পেরে আর কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ল। দেওয়াল ঘড়ি রাত 3টের জানান দিল। নাবিলা উঠে সেই সাদা শাড়ি পরে নকল চুল লাগিয়ে পাউডার মেখে তার ওপর নাকিয়ে মুখে এবং বিভিন্ন স্থানে আলতা মেখে নিল রক্তের মতন করে। নিলয় রুম থেকে বেরিয়ে রাকিবের রুমে এসে ঢুকলো নাবিলা। রাকিব গভীর ঘুমে আচ্ছন্ন। রুমে ডিম লাইটের মৃদু আলো। খাট থেকে দূরে দরজার পাশে আরও একটু অন্ধকারে গলার স্বর ভারী করে নাবিলা কয়েকবার রাকিবকে ডাকলো। হঠাৎ রাকিবের ঘুম ভেঙে গেল। ধরপড়িয়ে উঠে বসে দরজার কাছে নাবিলার ভৌতিক অবয়ব দেখে ভীষণ ভড়কে গেল রাকিব। হঠাৎ ঘুম ভেঙে গেল মস্তিষ্ক সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে থাকে এমন কিছু দেখার জন্য। কিন্তু এরকম কিছু দেখে ভয়ে রাকিবের গলা শুকিয়ে কাঠ। গলা দিয়ে কথা বের হচ্ছে না। রাকিবের হঠাৎ করে মনে পড়ল মীরার দেখা অফিসে হিমি ভাবির আত্মার কথা। তাহলে এটা কি সেই হিমি ভাবির আত্মা? রাকিব আরও ভীষণ ভড়কে গেল। নাবিলা আবারও সেই ভারী কণ্ঠে বলল, আমি তোমাদের কি ক্ষতি করেছিলাম রাকিব, যে আমাকে তোমরা বাঁচতে দিলে না? রাকিব ভীষণ ভয়ে আতঙ্কিত। গলা দিয়ে কথা বের হচ্ছে না। এবার নাবিলা ধীরে ধীরে রাকিবের দিকে অগ্রসর হতে লাগলো। তাই দেখে ভয়ে কাঁদো কাঁদো কণ্ঠে রাকিব কোনো মতে বলল, আমাকে মেরো না হিমি ভাবি। বাবা মা প্ল্যান করেই তোমাকে আর নিলয় ভাইকে শেষ করে দিতে চেয়েছিল, কারণ তোমরা না থাকলেই নিলয় ভাইয়ের সব কিছু আমাদের হতো। প্ল্যান অনুযায়ী ট্রাকটা তোমাদের গাড়িতে ধাক্কা দিয়ে চলে যায়, তুমি মারা যাও, কিন্তু নিলয় ভাই ভাগ্যক্রমে বেঁচে যায়। রাকিব ভয়ে গুটিসুটি মেরে চোখ বন্ধ করে আছে। এই ফাঁকে নাবিলা দ্রুত রাকিবের রুম থেকে বেরিয়ে চলে আসে। নাবিলার উদ্দেশ্য ছিল রাকিবের কথা রেকর্ড করার। সেটা কমপ্লিট। ভোর হওয়ার আগে আগে নাবিলা নিলয়কে জাগিয়ে বেরিয়ে পড়ল। অফিসে বসে আছে নিলয়। গত রাতে করা রেকর্ড নিলয়ের সামনে প্লে করলো নাবিলা। রেকর্ডের কথা শুনে থমকে গেছে নিলয়।
চোখে জল টলমলো। নিজেকে সামলে নিয়ে নাবিলাকে বলল, যেটাকে সবাই অ্যাক্সিডেন্ট হিসাবে মেনে নিয়েছিলাম, তোমাকে সেটা মার্ডার কিভাবে মনে হলো? আর তার আগে প্রশ্ন, আসলে কে তুমি? নাবিলা রহস্যময় হাসি হেসে বলল, আপনার স্ত্রী হিমি আগে থেকেই টের পেয়েছিল আপনার চাচা চাচি এবং চাচাতো ভাই এর ষড়যন্ত্রের আভাস। আর প্রতিদিনের ঘটনা সে সন্ধ্যায় লিখে আমাকে মেল করে দিত। ওর সন্দেহ সত্যি হলো। আপনার আত্মীয় স্বজনের লালসার শিকার হয়ে ওকে পৃথিবী ছাড়তে হলো। নিলয় সাথে সাথে থানায় ফোন করে পুলিশ ডেকে চাচা চাচি এবং চাচাতো ভাইকে অ্যারেস্ট করালো। খুব ভেঙে পড়েছে নিলয়। সন্ধ্যা ছুঁই ছুঁই নিলয়ের পাশে দাঁড়িয়ে নাবিলা বলল, এবার সময় এসেছে আপনার সেই প্রশ্নের উত্তর দেবার। জানতে চান? নিলয় ভাঙা ভাঙা গলায় বলল, হ্যাঁ, এবার বলো, কে তুমি? নাবিলা বলল, আমি হিমির যমজ বোন। আপনাকে হঠাৎ কোনো দিন সারপ্রাইজ দেওয়ার জন্য হিমি কখনো আমার কথা জানায়নি। এবার পেয়েছেন উত্তর? নিলয় অবাক হয়ে চোখ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে নাবিলার দিকে। নাবিলা বলল, এবার আমার ফেরার পালা। আমার লন্ডনে ফিরে যেতে হবে। অবশ্য লাস্ট ইমেলে হিমি লিখেছিল, ওর যদি কিছু হয়ে যায় আমি যেন আপনার পাশে থাকি, ওর মতন করে আপনাকে আগলে রাখি। হিমির শেষ ইচ্ছা এবং আবদার পূর্ণ করতেই আমার আপত্তি নেই, এবং এবার আপনি বিদায় দিলে চলে যেতে পারি, আর আপনি চাইলে থেকে যেতে পারি। নিলয় নাবিলার হাত ধরে বলল, তুমি থেকে যাও। হিমির প্রতিচ্ছবি তুমি। তোমার মাঝেই হিমিকে খুঁজে পাই আমি। আর কিছু না হোক, সম্পর্ক বৈধ করে দিনরাত দুচোখ ভরে তোমায় দেখতে চাই। অবশেষে নিলয় ও নাবিলার বিয়ে হয়ে গেল। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।